ওয়েলকাম টু শিএক্স চ্যানেল। আজ আবার শুরু করছি ২০ বছরের মিথ্যা সংসার, ঢেউয়ে ভেসে আসা স্মৃতিভ্রষ্ট মায়ের গল্প ও তার এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। শুরুতে দেখা যায় সমুদ্র সৈকতের ছোট্ট মেয়েটি পড়ে আছে। ঠিক যখন সে চলে যেতে যাবে, সে দেখল একটি কাঠের তক্তার পিছনে এক নারী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। লোকটি একজন জেলে ঘাবড়ে গেল, ভাবল নারীটি হয়তো মারা গেছে। খুব ভয় পেলেও সে সাহসের সাথে তাকে দেখতে গেল। সে বুঝতে পারল নারীটি খুব সুন্দরী এবং ধুকফুক করে শ্বাস নিচ্ছে। লোকটির মন ভালো থাকায় সে মা ও মেয়ে দুজনকেই নিজের বাড়িতে নিয়ে গেল। কিছুক্ষণ পর নারীটির জ্ঞান ফিরল। সে চারপাশে তাকালো, তারপর সামনের লোকটির দিকে তাকালো। সবকিছুই অচেনা লাগছিল। এই সময় জেলে তাকে জিজ্ঞেস করল তার কিছু মনে আছে কিনা, কিন্তু নারীটি আতঙ্কিত হয়ে বলল তার শুধু মনে আছে যে তার একটি মেয়ে আছে, এছাড়া আর কিছুই মনে নেই, এমনকি নিজের নামটাও না। ঠিক তখনই জেলের ছেলে হঠাৎ কেঁদে উঠল। নারীটি সহজাতভাবেই এগিয়ে গিয়ে বাচ্চাটিকে কোলে নিল এবং শান্তভাবে তাকে বুকের দুধ খাওয়ালো। জেলে নারীটির দিকে তাকালো, আর তার মাথায় হঠাৎ একটি বুদ্ধি খেলে গেল। কয়েক মাস আগে তার স্ত্রী মারা গেছে, রেখে গেছে 1 বছরেরও কম বয়সী ছেলে। হয়তো বিধাতা তাকে এই সুযোগটি দিয়েছেন। এরপর সে নারীটিকে বলল যে ওই ছেলেও তার সন্তান এবং সে জেলে তার স্বামী। নারীটি দ্রুত নিজের নাম জানতে চাইল। লোকটি একটু ইতস্তত করল, তারপর নিচে তাকিয়ে তার হাতের মুক্তার আংটি দেখে অবলীলায় বলে দিল তার নাম মতি। আসলেই নারীটির আসল পরিচয় হল সে এক ধনী পরিবারের স্ত্রী। সেদিন সে, তার স্বামী এবং মেয়ে একটি ইয়টে ছিল। হঠাৎ এক বিশাল ঝড় উঠল। স্বামী তার জন্য একটি সারপ্রাইজ প্রস্তুত করেছিল। তারা দুজন আনন্দে একে অপরের গায়ে হেলান দিয়েছিল। তখন কাজের মেয়েটি ঈর্ষান্বিত চোখে তাদের দেখছিল। ঠিক তখনই আকাশে হঠাৎ বজ্রপাত হল এবং ইয়টটি প্রবলভাবে দুলতে শুরু করল। স্বামী কাজের মেয়েটিকে বলল স্ত্রীকে কেবিনে নিয়ে যেতে, আর সে নিজে ইয়টটি তীরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। দুর্ভাগ্যবশত পথে সে কিছুর সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। স্ত্রী তার ছোট মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কেবিনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নৌকাটি খুব দুলছিল বলে সে পা পিছলে পড়ে যায়। সেই বিপজ্জনক মুহূর্তে সে কোনো মতে জাহাজের রেলিং ধরতে পেরেছিল। কাজের মেয়েটি তা দেখে দৌড়ে এসে তার হাত ধরল। সে তাকে টেনে তুলতে যাচ্ছিল, কিন্তু তখনই সুখী দম্পতির ছবি তার মনে ভেসে উঠল। ঠিক তখনই কাজের মেয়েটির চিন্তাধারা বদলে গেল। স্ত্রীর সন্তান কেন এত বিলাসবহুল জীবনে জন্মালো, আর তার নিজের সন্তান কেন শুধু উচ্ছিষ্ট খায়? সে অজ্ঞান ধনী স্বামীর দিকে তাকালো, আর একটি দুঃসাহসী ভাবনা তার মাথায় এলো। স্ত্রী যদি মারা যায় তবে সে কি তার জীবনটা চুরি করতে পারবে না? এই কথা ভেবে কাজের মেয়েটি হাত ছেড়ে দিল। ধীরে ধীরে রেলিং থেকে স্ত্রীর এক একটি আঙুল ছাড়িয়ে দিল। মা ও মেয়ে দ্রুত সাগরে তলিয়ে গেল। স্বামী যখন জেগে উঠল, কাজের মেয়েটি তাকে বলল যে তার স্ত্রী ও মেয়ে সাগরে পড়ে গেছে। সে তাদের বাঁচাতে লাফ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার শরীরে আর কোনো শক্তি ছিল না। বাড়ি ফিরে চক্রান্তকারী কাজের মেয়েটি তার আরও কাছাকাছি যাওয়ার সুযোগ নিল। বাইরে সে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর ভান করত, আর মনে মনে ভাবত কিভাবে আরও উঁচু অবস্থানে পৌঁছানো যায়। ২০ বছর পর মতির মেয়ে বড় হয়েছে এবং জেলের ছেলেও এক সুদর্শন যুবকে পরিণত হয়েছে। তারা 4 জন ধনী না হলেও খুব সুখে ছিল। এদিকে চক্রান্তকারী কাজের মেয়েটি দীর্ঘ ২০ বছর পর অবশেষে তার স্বপ্নের জীবন পেয়েছে। আজ বিলাসবহুল পোশাকে সজ্জিত কাজের মেয়েটি বলল সে ধনী স্বামীর সাথে একটি নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে চায়। এটা আমার কাজ, তোমার নয়। তুমি সেখানে গিয়ে কি করবে? কিন্তু আমি তো তোমার স্ত্রী। তবে ধনী স্বামী তাকে কড়া গলায় জানিয়ে দিল যে তার স্ত্রী সারা জীবন কেবল একজনই থাকবে। এই কথা বলে সে কাজের মেয়েটির হাতে একটি চেক ধরিয়ে দিল। জানা গেল ২০ বছর আগে ধনী স্বামী কাজের মেয়েটির প্রতি করুণা করে তাকে রেখে দিয়েছিল, তাকে নিজের হাউসকিপার বানিয়েছিল এবং তার ছেলেকে বিদেশে পড়াশোনার খরচও দিচ্ছিল। ধনী স্বামী তাকে সতর্ক করে দিল যে এছাড়া তার আর কোনো উদ্দেশ্য থাকা উচিত নয়। মুখে রাজি হলেও কাজের মেয়েটি নিজেকে ধনী স্বামীর স্ত্রী বলেই পরিচয় দিত।
আর ধনী স্বামী ঘুণাক্ষরেও জানত না যে স্ত্রী ও মেয়ের কথা ভেবে সে দিনরাত কষ্ট পাচ্ছে, এদিকে তারা সমুদ্রের ধারে সাধারণ জীবনযাপন করছে। গরিব মেয়েটি মুক্তার আংটি বিক্রির জন্য একটি গহনার দোকানে নিয়ে গেল। অসাধু দোকানদার বুঝতে পারল তারা এর আসল মূল্য জানে না, তাই সে 25,000 থাইবাতে এটি কেনার পরিকল্পনা করল। তারা দুজন চলে যাওয়ার পরপরই দোকানদার সাথে সাথে এর দাম 3 লক্ষ থাইবাত লিখে দিল। জানা গেল কয়েক বছর আগে এক ঝড়ে জেলে পরিবারের বাড়িটি ধ্বংস হয়ে যায়। বাড়িটি মেরামত করার জন্য বাবা চড়া সুদে 10,000 থাইবাত ঋণ নিতে বাধ্য হয়েছিল। কয়েক বছর ধরে সুদের ওপর সুদ জমতে জমতে সেই টাকার পরিমাণ 50,000 থাইবাতে গিয়ে দাঁড়ায়। আজ একদল লোক তাদের বাড়িতে ঋণ আদায় করতে এসেছিল, কিন্তু বাবার কাছে এত টাকা ছিল না। তারা বাবাকে সতর্ক করে দিল 3 দিনের মধ্যে পুরো টাকা শোধ করতে হবে, না হলে তারা তার বাড়ি বিক্রি করে দেবে। স্বামীকে এই বিপদ থেকে উদ্ধার করতে মতি তার সবচেয়ে মূল্যবান আংটিটি মেয়েকে দিয়েছিল বিক্রি করে ঋণ শোধ করার জন্য। কিন্তু দুনিয়া সম্পর্কে অজ্ঞ 2 ভাইবোন অসাধু দোকানদারের প্রতারণার শিকার হয়ে দামি আংটিটি মাত্র 25,000 থাইবাতে বিক্রি করে দিল। তারা যখন তড়িঘড়ি করে বাড়ি ফিরল, দেখল পাওনাদাররা তাদের বাড়ি তছনছ করে ফেলেছে। তারা তাদের বাবাকেও মারধর করেছে। ফাঁসাই দ্রুত ছুটে গিয়ে জিজ্ঞেস করল তারা অর্ধেক টাকা আগে নিতে পারবে কিনা, এবং আংটি বিক্রির টাকা তাদের হাতে দিল। তবুও তারা ছাড়ল না, এবং জামানত হিসেবে পরিবারের একমাত্র মাছ ধরার নৌকাটিও নিয়ে গেল। বাবা যখন জানতে পারল মেয়ে আংটিটি বিক্রি করে দিয়েছে, সে ভীষণ রেগে গেল। সে ভয় পাচ্ছিল যে তার স্ত্রীর আসল পরিচয় হয়তো সামনে চলে আসবে। ফাসাই ভাবল তার বাবা মায়ের জন্য কষ্ট পাচ্ছে, তাই সে বলল যে সে কাজ করে টাকা রোজগার করে আংটিটি ফিরিয়ে আনবে। তার পাশে থাকা ল্যামও এগিয়ে এসে বলল সেও সাহায্য করবে। মাও বলল সে কেক বানিয়ে বিক্রি করবে। চলো আমরা সবাই মিলে চেষ্টা করি, চিন্তা করো না। স্ত্রীর এমন রূপ দেখে মানমানে জেলে নরম হল। সে ভাবতেই পারেনি তার 20 বছরের মিথ্যা এত সুখের হবে। তাদের দোষ দেবার কী কারণ ছিল তার? সবাই একজোট থাকলে তারা নিশ্চয়ই শিগগিরই এই বিপদ কাটিয়ে উঠবে। বাবার ঋণ শোধ করতে সাহায্য করার জন্য ফাসাই তাদের বাড়ির কাছের একটি রিসর্টে পরিষ্কার করার কাজ নিল। কিন্তু কাকতালীয়ভাবে এই রিসর্টের মালিক ছিল তার আসল বাবা। দুর্ভাগ্যবশত কোটিপতি ক্যান্সারের সাথে লড়ছিল। সে জানত তার হাতে আর বেশি সময় নেই। মৃত্যুর যত কাছাকাছি সে যাচ্ছিল, স্ত্রীকে তত বেশি মনে পড়ছিল। তাই সে সিদ্ধান্ত নিল সে আর তার স্ত্রী যে রিসর্টে প্রায়ই আসত, সেখানে শেষবারের মতো যাবে, এই আশায় যে এতে তার ভারী হৃদয় কিছুটা শান্ত হবে। পরের দিন সে রিসর্টে গেল, আর চক্রান্তকারী কাজের মেয়েটি নির্লজ্জের মতো তার পেছন পেছন গেল। এরপর কোটিপতি মন শান্ত করতে একাই সমুদ্র সৈকতে গেল। বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে হঠাৎ তার মনে পড়ে গেল 20 বছর আগের স্ত্রী ও মেয়ের দুর্ঘটনার দৃশ্য, আর তার হৃদয় তোলপাড় হয়ে উঠল। অন্যমনস্ক হয়ে সে সিঁড়িতে তার হাঁটার লাঠিটি ফেলে দিল। ঠিক তখনই ফাসাই সেখান দিয়ে যাচ্ছিল। লাঠিটি কুড়িয়ে নিয়ে তাকে ফিরিয়ে দিল। মেয়েটিকে ধন্যবাদ জানাতে কোটিপতি তার উপকারের প্রতিদান হিসেবে 1000 থাইবাত বের করে দিল। অপ্রত্যাশিতভাবে ফাসাই তা নিতে অস্বীকৃতি জানাল এবং বলল যে প্রতিটি অতিথির ভালো যত্ন নেওয়া তার দায়িত্ব। কোটিপতি সামনের মেয়েটির দিকে তাকিয়ে হঠাৎ কেন যেন খুব চেনা চেনা অনুভব করল, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে সামনের এই দয়ালু ও সৎ মেয়েটি তার নিজের মেয়ে, যাকে সে 20 বছর আগে হারিয়েছিল। ফাসাই তার কাজ শেষ করে বাড়ি ফিরে পরিবারকে তার অভিজ্ঞতার কথা জানালো এবং বলল যে তার বস অনেক ধনী হওয়া সত্ত্বেও তাকে খুব দুঃখী মনে হয়েছে। মা বলল যে টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। ফাসাইও বলল যে সে সাধারণ এবং সুখী জীবনযাপন করতেই বেশি পছন্দ করবে। তবে বাবা এসব শুনে বেশ চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল। এবার আবার ফাসাই সাগরে এক কাজে গিয়েছিল। গিয়ে দেখে কোটিপতি অজ্ঞান হয়ে পড়ে আছে। ফাসাই ভাবল সমুদ্রের পানি খেয়ে তার শ্বাস আটকে গেছে, তাই সে দৌড়ে গিয়ে তাকে থামিয়ে বাঁচানোর চেষ্টা করল। কিন্তু সে জানতই না যে তার সামনের এই কোটিপতি তার আসল বাবা। দুর্ভাগ্যবশত তাদের দেখা হলো, কিন্তু কেউ কাউকে চিনতে পারল না। কোটিপতি সামনের মেয়েটির দিকে তাকিয়ে এক অবর্ণনীয় আপনত্ব অনুভব করল এবং তাকে তার পরিবারের একটি ছবি দেখাতে চাইল। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্যাট হঠাৎ উপস্থিত হয়ে তাদের কথায় বাধা দিল
আর এভাবেই তারা একে অপরকে চেনার সুযোগ হারালো। প্যাট কোটিপতিকে দ্রুত ফিরে যাওয়ার তাগিদ দিল, কারণ সবাই তাকে খুঁজছিল। অন্যদিকে চক্রান্তকারী কাজের মেয়েটি হোটেলের ম্যানেজারকে বকাঝকা করছিল মানুষের ওপর ঠিকমতো নজর না রাখার জন্য। এত কুৎসিত স্বভাব, আর সে সত্যি নিজেকে বস ভাবে। ঠিক তখনই প্যাট হেঁটে এলো এবং কোটিপতি ও ফাসাই তার পেছন পেছন এলো। কাজের মেয়েটি কোটিপতির হাতে মেয়েটির হাত জড়ানো দেখে সাথে সাথে রেগে গেল এবং কোনো কারণ না জিজ্ঞেস করেই মেয়েটির ওপর চড়াও হল। অপ্রত্যাশিতভাবে কোটিপতি তাকে ধমক দিল, চুপ করো, সে মাত্র আমাকে বাঁচিয়েছে, তুমি কিভাবে তার সাথে খারাপ ব্যবহার করার সাহস পাও? কাজের মেয়েটি সাথে সাথে নিজেকে সামলে নিল এবং এমনকি তোষামত করার উদ্যোগ নিয়ে বলল সে তাকে রুমে নিয়ে গিয়ে বিশ্রাম নিতে সাহায্য করতে চায়। কিন্তু কোটিপতি তা প্রত্যাখ্যান করল এবং বিশেষভাবে ফাসাইকে তার দেখাশোনা করতে বলল। তাদের দুজনের চলে যাওয়ার দিকে তাকিয়ে চক্রান্তকারী কাজের মেয়েটি রাগে দাঁত কিরমির করতে লাগল। কিছুক্ষণ পর সে ফাসাইকে খুঁজে বের করে জেরা করল। সে কি সম্পত্তির লোভে ইচ্ছাকৃতভাবে কোটিপতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে? অবশ্যই, যার মন অন্ধকার সে সবকিছুই অন্ধকার দেখে সবাইকে নিজের মতো ভাবে। তবে সে জানতই না যে সামনের মেয়েটি সেই শিশু যাকে সে বছর সাগরে ঠেলে দিয়েছিল। ফাসাই কাজের মেয়েটিকে বলল যে সে শুধু তার কাজ করছে এবং যদিও তার পরিবার গরিব, তারা কখনো অসম্মানজনক কিছু করার কথা ভাবে না। কাজের মেয়েটি তাচ্ছিল্য করে হাসল। ফাসাইয়ের কথা শেষ হওয়ার পর সে চলে যাচ্ছিল, কিন্তু ঘুরতেই কাজের মেয়েটির ছেলে প্যাটের সাথে তার দেখা হলো। দেখা হতেই প্যাট তাকে উপহাস করে বলল যে তার মা নিশ্চয়ই তাকে ভুল বুঝেছে। তার মতো এত সুন্দরী মেয়ে, আর সে বলছে সামান্য বকশিসেই সে চলে যাবে। সে ফাসাইকে আরও বলল যে সে বেচারা ভালো সাজার ভান করছে, বড় লোকদের প্রলুব্ধ করার চেষ্টা করছে, এবং তাকে মনে করিয়ে দিতে ভুলল না তোমার তাড়াতাড়ি কিছু করা উচিত, কারণ ওই কোটিপতির ক্যান্সার, সে মরতে বসেছে। ফাসাই এত রেগে গেল যে তার মুখে কোনো কথা সরল না, যেমন মা তেমন ছেলে। এরপর প্যাট তার মায়ের রুমে গিয়ে তাকে কোটিপতির সম্পত্তি পাওয়ার স্বপ্ন দেখতে বারণ করল, কারণ সে তাকে একটুও ভালোবাসে না, নিজের মতো জীবন কাটাও। কিন্তু অভাবনীয়ভাবে মা তখনও একগুঁয়ে ছিল। সে বলল সে ২০ বছর কাটিয়েছে, আর সে হাল ছাড়ার আগে অবশ্যই কোটিপতির সব সম্পত্তি হাতিয়ে নেবে। বলতে বাধা নেই যে এই নারীটি সত্যিই খুব নির্লজ্জ ছিল। সেই বছর দয়ালু কোটিপতি তাদের দুজনকে আশ্রয় দিয়েছিল, শুধু তাকে সর্বোচ্চ বেতনই দেয়নি, তার ছেলের বিদেশে পড়ার খরচও জুগিয়েছে, আর সে কিনা তার সম্পত্তির লোভ করছে। মায়ের এমন আচরণে প্যাটও খুব অসহায় বোধ করল। তবে তারা জানত না যে ঠিক সেই মুহূর্তে কোটিপতি দরজার বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছে। কোটিপতির হৃদয় হঠাৎ শীতল হয়ে গেল। তারা আসলেই অকৃতজ্ঞ মানুষ ছিল। আজ মতি বাড়িতে কেক বানাচ্ছিল। তার মেয়ে মায়ের রান্নার প্রশংসা করে বলল যে এটি হোটেলের শেফের চেয়ে কোনো অংশে কম নয়, এবং জানতে চাইল কে তাকে শিখিয়েছে। এই সময় বাবা হঠাৎ চিন্তিত হয়ে পড়ল, পাছে স্ত্রী অতীতের কথা মনে করে ফেলে। ভাগ্যক্রমে স্ত্রীর কিছুই মনে ছিল না। মেয়ের জেরা থেকে তাকে থামাতে সে দ্রুত একটা অজুহাত দেখিয়ে মেয়েকে একপাশে টেনে নিয়ে গেল। হাসি মুখে স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার পর সে শান্তিতে আবার চুলায় আগুন ধরাতে লাগল। কিছুক্ষণ পরই কেকগুলো বেক করা শেষ হল। দারুণ সুগন্ধ, আর দেখতেও চমৎকার। মেয়েটি তার বসকে কিছু কেক নিয়ে দেওয়ার প্রস্তাব দিল, কারণ তাকে সবসময় খুব অসুখী মনে হয়। সে শুনেছে যে ২০ বছর আগে একটি জাহাজডুবিতে তার স্ত্রী ও মেয়ে নিখোঁজ হয়ে যায়, সম্ভবত সমুদ্রের এই এলাকাতেই। এই পর্যায়েও তারা জানত না যে তাঁরাই সেই কোটিপতির স্ত্রী ও মেয়ে। এসব শুনে জেলে চমকে উঠল। সে বছর মা ও মেয়েকে বাঁচানোর দৃশ্য তার হঠাৎ মনে পড়ে গেল। এটা এত অদ্ভুত কাকতালীয় ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে এমন কাকতালীয় কিছু হতে পারে, কিন্তু সে অস্বস্তি বোধ করতে লাগল। হোটেলে ফাসাই কোটিপতিকে খাওয়ানোর জন্য কেকগুলো নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে চক্রান্তকারী কাজের মেয়েটি তাকে থামায়। ফাসাই বুঝিয়ে বলল যে এগুলো তার মা বানিয়েছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে কাজের মেয়েটি কেকগুলো মাটিতে ফেলে দিল, তারপর বারবার পা দিয়ে মারিয়ে দিল। এরপর সে ফাসাইকে সেগুলো পরিষ্কার করার নির্দেশ দিল। যাওয়ার আগে সে ফাসাইয়ের কাছে নিজের ক্ষমতা দেখাতে ভুলল না।
সে ফাসাইকে কোটিপতির কাছে ঘেঁষতে না দেওয়ার কারণ হলো সে ভয় পাচ্ছিল যে ফাসাই তার সাথে সম্পত্তির ভাগ বসাবে, কিন্তু ফাসাইয়ের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কাজের মেয়েটি পিছন ফিরতেই তার চেহারার অভিব্যক্তি বদলে গেল। কোটিপতিকে খুশি করতে সে নিজে তার জন্য খাবার তৈরি করল। তবে কোটিপতি খুব ভালো করেই জানত সে কি ফন্দি আঁটছে এবং খাবারগুলো মাটিতে ফেলে দিল। সে কাজের মেয়েটিকে বকা দিয়ে বলল তাকে খুশি করার ভান না করতে, সে শুধু তার সম্পত্তির বড় অংশ পেতে চায়। এই কথা বলে সে রেগে চলে গেল। কোটিপতির চলে যাওয়ার দিকে তাকিয়ে চক্রান্তকারী কাজের মেয়েটি হাত মুঠো করল। এই মুহূর্তে সে শুধু চাইল কোটিপতি যেন তাড়াতাড়ি মরে যায়, যাতে সে তার সব সম্পত্তি পেতে পারে। অন্যদিকে ফাসাই নষ্ট কেকগুলো ফেলে দিতে যাচ্ছিল। নষ্ট খাবার দেখে তার খুব খারাপ লাগছিল, কিন্তু অসহায়ভাবে সেগুলো ডাস্টবিনে ফেলা ছাড়া উপায় ছিল না। ঠিক যখন সে ঘুরে চলে যেতে যাবে, হঠাৎ শুনল কেউ তাকে 1 কাপ কফি বানিয়ে দিতে বলছে। এটি ছিল প্যাট, কাজের মেয়েটির ছেলে। ফাসাই বলল যে কেউ একজন নিয়ে আসবে, কিন্তু প্যাট তাকে তাচ্ছিল্য করে বিশেষভাবে তাঁকেই আনতে বলল। এই কথা বলে সে অহংকার করে চলে গেল। ফাসাই রাগে দাঁত কিরমির করতে লাগল, কিন্তু সে তার সাথে ঝামেলায় জড়াতে পারল না। তাই শেষমেশ সে বাধ্য হয়ে কফি নিয়ে গেল। কিন্তু সে যখন টেবিল পরিষ্কার করছিল, তখন দমকা বাতাসে কাগজপত্রগুলো উড়ে গিয়ে পুলে পড়ে গেল। ফাসাই সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে একটা একটা করে কাগজ তুলে আনল এবং বলল সে তার ভুলের দায়ভার নেবে ও সব কাগজপত্র শুকিয়ে দেবে। আর প্যাট তার সামনের এই দৃঢ় প্রতিজ্ঞ মেয়েটির দিকে তাকিয়ে হঠাৎ করেই তাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করল। আজ ফাসাই একটা একটা করে সব কাগজপত্র শুকাচ্ছিল। এ সময় তার আসল বাবা, যে তাকে চিনতে পারেনি, দূর থেকে হেঁটে এলো। সে ফাসাইকে জিজ্ঞেস করল সে কি করছে। ফাসাই দ্রুত বুঝিয়ে বলল যে সে ভুলবশত প্যাটের কাগজপত্র ভিজিয়ে ফেলেছিল এবং এখন সেগুলো ঠিক করার চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে এগুলো আর আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। ফাসাই নিজেকে দোষারোপ করছে দেখে সে নিজে থেকে সেগুলো দেখে সাহায্য করার প্রস্তাব দিল। এরপর সে একটি পাতা তুলে নিল। পড়া শেষ করার আগেই তার রক্তচাপ বেড়ে গেল। সে সাথে সাথে প্যাটকে খুঁজে বের করে তাকে অকৃতজ্ঞ হওয়ার জন্য বকা দিল। আমি তোমাকে বড় করেছি, ভালো শিক্ষা দিয়েছি, আর তুমি আমাকেই ছোবল মারতে চাও? জানা গেল প্যাট তার সাথে পাল্লা দেওয়ার জন্য পাশেই একটি রিসর্ট খোলার পরিকল্পনা করছিল। বসের বকুনির মুখে প্যাট কোনো অনুশোচনা দেখাল না, বরং বলল ব্যবসায় প্রতিযোগী থাকাটাই স্বাভাবিক। কোটিপতি এবার সত্যিই রেগে গেল। তাদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যাচ্ছে দেখে কাজের মেয়েটি দ্রুত ছুটে এসে তাদের থামানোর চেষ্টা করল। কাজের মেয়েটি কোটিপতিকে জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু কোটিপতি তাকে পাত্তা না দিয়ে চলে গেল। ছেলে তাদের টাকার উৎসকে রাগিয়ে দিয়েছে দেখে কাজের মেয়েটি দ্রুত ছেলের কাছে কারণ জানতে চাইল। এরপর কাজের মেয়েটি ফাসাইকে খুঁজে বের করল এবং দেখা মাত্রই তাকে চড় মারল। সে ফাসাইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে সব দোষ তার ঘাড়ে চাপাল। ফাসাই খুব কষ্ট পেল, বুঝতেই পারল না কেন তাকে মারা হলো। কাজের মেয়েটি তাকে জেরা করল, আমার সাথে নিষ্পাপ সাজার ভান করো না, তুমি খুব ভালো করেই জানো মিস্টার অ্যাকারিন এই কাগজপত্রগুলো দেখলে কতটা রেগে যাবেন। ফাসাই বোঝানোর চেষ্টা করল যে সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি, কিন্তু কাজের মেয়েটি তাকে ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। সে তার চুল ধরে চিৎকার করে জিজ্ঞেস করতে লাগল সে কোটিপতির সম্পত্তির স্বপ্ন দেখছে কিনা, আর সে কারণেই কি সে ইচ্ছাকৃতভাবে তাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যাতে কোটিপতি তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয়। ফাসাই বলল সে কখনো এমনটা ভাবেনি, কিন্তু চক্রান্তকারী কাজের মেয়েটি তা বিশ্বাস করবে কিভাবে। এরপর সে ফাসাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ভবিষ্যতের ঝামেলা এড়াতে কাজের মেয়েটি তাকে সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল। ফাসাই ঘাবড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে মিনতি করতে লাগল কাজের মেয়েটি যেন তাকে আর একটা সুযোগ দেয়, কারণ তার চাকরিটা খুব দরকার। কিন্তু নিষ্ঠুর কাজের মেয়েটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর এভাবেই ফাসাই তার চাকরি হারালো। সে বিভ্রান্ত ও দিশেহারা হয়ে বাড়ির পথে হাঁটছিল। এ সময় বাড়িতে মায়ের হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। পানিতে পড়ে যাওয়ার ছবি বারবার তার মনে ভেসে উঠতে লাগল। এরপর সে শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভাগ্যক্রমে ফাসাই ঠিক সময়ে বাড়ি পৌঁছাতে পারল এবং মাকে হাসপাতালে নিয়ে গেল। কোমায় থাকা মতির হঠাৎ মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। সে স্বপ্নে দেখছিল যে সে সাগরে পড়ে যাচ্ছে। জেলি এই কথা শুনে খুব অবাক হলো। সে ভীষণ ভয় পেয়ে গেল যে তার স্ত্রী হয়তো অতীতের কথা মনে করে ফেলবে।
তবে এই মুহূর্তে মতি ঘুণাক্ষরেও জানত না যে স্বামীকে সে সবসময় সম্মান করে এসেছে সে তার স্মৃতিভ্রংশের সুযোগ নিয়ে ২০ বছর ধরে তার জীবন চুরি করে রেখেছে। বাড়ি ফিরে মতি তার মেয়েকে স্বপ্নের কথা বলল, কিন্তু তখন তার স্বামী হঠাৎ রেগে উঠল। সে মতিকে আজে বাজে কথা ভাবতে বারণ করল এবং জোর দিয়ে বলল যে ওই ছবিগুলো সব মিথ্যা। মতি বুঝতে পারল না কেন তার স্বামী অকারণে এতটা রেগে গেল। জেলের এত চিন্তিত হবার কারণ ছিল সে আজ সকালেই ডাক্তারকে জিজ্ঞেস করেছিল সে কি অতীতের কথা মনে করতে পারবে। আমি নিশ্চিত নই, তবে এই মুহূর্তে এটা খুব সম্ভব যে তার মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে এবং তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছে। এই কথা শুনে জেলের বুক কেঁপে উঠল, কারণ একবার মতি তার স্মৃতি ফিরে পেলে সে যে জঘন্য কাজগুলো করেছে তা ফাঁস হয়ে যাবে। বেচারা নারীটি জানত না যে তার আসল স্বামী সবসময় সেই জায়গায় যেত যেখানে তার দুর্ঘটনা ঘটেছিল, তাকে এবং তাদের মেয়েকে স্মরণ করতে। কিন্তু আজ কোটিপতির হঠাৎ খিঁচুনি হল এবং সে সাগরে পড়ে যাচ্ছিল। ভাগ্যক্রমে জেলের ছেলে লং তাকে ঠিক সময়ে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যেতে পারল। তবে কোটিপতিকে জরুরি বিভাগে নেওয়ার সাথে সাথেই কাজের মেয়েটি এবং তার ছোট বোন হাসপাতালে ছুটে এলো এবং সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে আগে থেকেই ঝগড়া শুরু করে দিল। যদি আমার ভাইয়ের কিছু হয় তবে তুই একটা সামান্য কাজের বেটি, তুই দেখে নিস। তুমি কিসের ভিত্তিতে এসব বলছো? আমি তার নিজের বোন, আর তুই তো শুধু একটা কাজের মেয়ে। আদালত কার পক্ষে যাবে? তুইই বরং দেখে নিস। এই কথা শুনে কাজের মেয়েটি ভীষণ রেগে গেল, কিন্তু সে জানত এটাই সত্যি, তাই তাকে সম্পত্তির ভাগ পেতে দ্রুত কোনো উপায় বের করতে হবে। তাই সে কোটিপতির মৃত্যুর আগেই তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার আশায় দিন রাত তার পাশে পড়ে রইল। কিছুক্ষণ পর কোটিপতির জ্ঞান ফিরল। কাজের মেয়েটি দ্রুত তাকে তোষামত করতে ছুটে গেল, আর তার বোনও তার পিছনে লেগেই রইল। কোটিপতি তাদের দুজনের দিকে তাকিয়ে খুব বিরক্ত হল এবং বলল যে সে এখনও মরে যায়নি, তাই তাদের দুজনের সম্পত্তি ভাগ করার জন্য এত তাড়াহুড়া করার দরকার নেই। তাদের উদ্দেশ্য ফাঁস হয়ে গেছে বুঝতে পেরে তারা দুজন আবার তাকে তোষামত করতে শুরু করল। বোন বলল সে থেকে গিয়ে তার যত্ন নিতে চায়। কাজের মেয়েটি এটা শুনে খুশি হল না। তার ভাইয়ের যত্ন স্বাভাবিকভাবেই তার বোন নেবে, কাজের মেয়েটি কিভাবে এই সুযোগ হাতছাড়া করবে? দুজনকে ক্রমাগত ঝগড়া করতে দেখে কোটিপতি বুঝতে পারল যে তারা দুজনেই শুধু তার সম্পত্তির লোভে তাকে তোষামত করার প্রতিযোগিতায় মেতেছে। তাই সে সরাসরি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং বিশেষভাবে ফাসাইকে এসে তার যত্ন নেওয়ার জন্য বলল। কাজের মেয়েটি ফাসাইকে খুঁজে বের করল এবং তাকে উপহাস করে বলল যে সে নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে, যার ফলে কোটিপতি তার প্রতি এতটা মজে আছে। সে ভাবল ফাসাইও তার মতোই কোটিপতির সম্পত্তির লোভে আছে। কিন্তু ফাসাই তাকে বলল, আপনি যদি সত্যিই এমনটা ভাবেন তাহলে আমি যাবই না। ঠিক তখনই কোটিপতির ছোট বোন ছুটে এলো, বিশেষভাবে ফাসাইকে যাওয়ার জন্য অনুরোধ করল এবং একই সাথে তাকে হাজারবার সতর্ক করে দিল যেন তার অন্য কোনো উদ্দেশ্য না থাকে, না হলে সে তার জীবন মৃত্যুর চেয়েও ভয়াবহ করে তুলবে। হাসপাতালে ফাসাই কোটিপতির যত্ন নিচ্ছিল। কৌতূহলবশত সে তাকে জিজ্ঞেস করল, আপনি বিশেষভাবে আমাকেই কেন আপনার যত্ন নিতে বললেন? কোটিপতি বলল যে তাকে দেখলে তার খুব শান্তি লাগে, আর সে তার বোন বা ওই কাজের মেয়েটির মতো নয় যাদের উদ্দেশ্য অসৎ। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে তার সামনের মেয়েটিই তার নিজের মেয়ে, যাকে সে বহু বছর আগে হারিয়েছিল। অন্যদিকে লং তার বাবাকে জানালো যে তার বোন কোটিপতির প্রাইভেট নার্স হয়েছে। যাওয়ার আগে তার বোন তাকে তাদের বাবা মাকে না জানানোর জন্য হাজারবার সতর্ক করে দিয়েছিল। এই কথা শুনে বাবা ঘাবড়ে গেল, ভাবল তার মেয়ে টাকার জন্য কোনো ভুল কাজ করে বসেছে। তাই সে রাগী স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেল। তারা দুজন কোটিপতির কেবিনে পৌঁছাল। কোটিপতিকে দেখে মতির খুব চেনা চেনা মনে হল। তার বারবার মনে হতে লাগল যে সে তাকে আগে কোথাও দেখেছে, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছিল না। আমার তাকে খুব চেনা লাগছে, মনে হচ্ছে তাকে আমি কোথাও দেখেছি। এই কথা শুনে জেলে চমকে উঠল। মতি তার পরিচয় নিশ্চিত করতে কোটিপতির মুখ স্পর্শ করতে হাত বাড়াল, কিন্তু জেলে দ্রুত তাকে থামিয়ে দিল। একটা এলোমেলো কারণ বানিয়ে মতিকে ঘুরিয়ে টেনে নিয়ে গেল। ঠিক এই মুহূর্তে কোটিপতি হঠাৎ জেগে উঠল এবং জিজ্ঞেস করল তারা কারা। তার গলা শুনে মতির আরও চেনা মনে হল। কোটিপতি তাদের ভালোভাবে দেখতে চাইল, তাই সে তার চশমা নিতে ঘুরল। এদিকে মতি তার ঘোরার অপেক্ষায় ছিল। সত্যিটা ফাঁস হয়ে যাওয়ার উপক্রম দেখে জেলে সাথে সাথে তাদের সামনে গিয়ে জানালার পর্দা টেনে দিল, যার ফলে তারা একে অপরকে চেনার সুযোগ হারাল।
এরপর সে মতিকে দরজার বাইরে ঠেলে দিয়ে বলল যে সে কোটিপতির সাথে একান্তে কথা বলতে চায় এবং একই সাথে তাকে ভেতরে আসতে বারণ করে দিল। কেবিনে ফিরে জেলে কোটিপতিকে উচ্চস্বরে প্রশ্ন করতে লাগল। তার এত টাকা থাকতে সে যত খুশি নার্স রাখতে পারত, তবে তার মেয়েকেই কেন হতে হবে? কোটিপতি এই কথা শুনে বুঝতে পারল যে লোকটি তাকে অসৎ চরিত্রের মানুষ হিসাবে দেখছে। কোটিপতি আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা করল যে তার কখনো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সে ফাসাইকে তার প্রাইভেট নার্স হিসাবে বেছে নেওয়ার কারণ হল ফাসাইকে দেখলে তার হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ে। এই কথা শুনে জেলের মনে হঠাৎ এক অশুভ শঙ্কা জেগে উঠল। তার মনে পড়ল মেয়ে তাকে কোটিপতির স্ত্রীর সাগরে পড়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু সে সবসময় ভয় পেত যদি ঘটনাটি সত্য হয়। কোটিপতি বলতে লাগল যে তার স্ত্রী ও মেয়ে সাগরে পড়ে নিখোঁজ হয়ে যায়। এই পর্যায়ে জেলের চোখ আরও বড় হয়ে গেল। কোটিপতি তার স্ত্রী ও মেয়ের দুর্ঘটনার তারিখের কথা বলতে লাগল। আমার সেদিনের কথা খুব স্পষ্টভাবে মনে আছে। সেটা ছিল আমাদের বিবাহ বার্ষিকী, ২০ বছরেরও বেশি সময় আগে, ১৯৯৫ সালের ১০ই জানুয়ারি। জেলে এই কথা শুনে একেবারে হতবাক হয়ে গেল, কারণ তার খুব ভালোভাবে মনে আছে কোটিপতি যে তারিখটি বলেছে ঠিক সেই দিনেই সে মতি আর ফাসাইকে পেয়েছিল। এতে আরও নিশ্চিত হয়ে গেল যে এই কোটিপতিই মতির স্বামী এবং ফাসাইয়ের আসল বাবা। এদিকে মতি দরজার বাইরে দাঁড়িয়ে ক্রমাগত কোটিপতির নাম বিড়বিড় করছিল। তার এত পরিচিত মনে হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছিল না। তাই সে আরও একবার উকি দেওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক এই সময়ে তার মেয়ে হঠাৎ তাকে ডাকল। ফাসাই মাকে জিজ্ঞেস করল সে এখানে কি করছে। মতি বাধ্য হয়ে মেয়েকে বলল যে তার বাবা ভয় পাচ্ছিল কোটিপতির হয়তো তার প্রতি কোনো খারাপ উদ্দেশ্য আছে, তাই সে পরিস্থিতি পরিষ্কার করতে চেয়েছে। এই কথা শুনে ফাসাই ঘাবড়ে গেল, ভয় পেল যে তারা একে অপরকে ভুল বুঝবে। তাই সে কি হচ্ছে তা দেখতে ভেতরে ছুটে যেতে চাইল। এই মুহূর্তে জেলে বেরিয়ে এলো, আর তাদের দুজনকে দেখে খুব ঘাবড়ে গেল এবং দ্রুত বোঝানোর চেষ্টা করল যে কিছুই হয়নি।